বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত টোটাল 7টি কবিতা রয়েছে তোমাদের। এই 7টি কবিতার মধ্যে বেশ কিছু সংখ্যক কবিতার বিষয়বস্তু এবং প্রত্যেকটি কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি বলাকা কাব্যগ্রন্থের সামান্য একটু ভূমিকা নিয়ে আলোচনা করব। তারপর ধীরে ধীরে প্রত্যেকটি কবিতা আলাদা আলাদা করে সেগুলির বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরব। বলাকা 1916 সালে রচিত রবীন্দ্রনাথের একটি গতিতত্ত্ব বিষয়ক কাব্যগ্রন্থ। কাব্যটি রবীন্দ্র কবি মানুষের বিবর্তনের ধারাপথ দিয়ে এটি রচিত হয়েছে। প্রাক বলাকা কাব্যে কবির অনুভূতি আবেগের মধ্য দিয়েই ব্যক্ত করেছিলেন তিনি, কিন্তু বলাকা কাব্যে সেই অনুভূতি প্রকাশ হয়েছে বোধি ও বুদ্ধি, জ্ঞান ও অনুভবে ও নতুন চেতনায় সম্পূর্ণরূপে। কাব্যটি রচনার পশ্চাতে কবিকে 3টি বিষয় খুব গভীরভাবে অভিভূত করেছিল: সমকালীন বিশ্ব পরিস্থিতি ও প্রথম বিশ্বযুদ্ধ, কবির নোবেল পুরস্কার লাভ ও কবির ইউরোপ ভ্রমণ। আলোচ্য কাব্যে মোট 45টি কবিতা রয়েছে। 10টি ছিল সমপঙ্ক্তি কবিতা এবং একটি সনেট আকারে প্রকাশিত হয়েছিল। অবশিষ্ট 34টি কবিতা বিষম ছন্দে রচিত হয়েছিল। এই 34টি কবিতার ছন্দকেই বলাকা ছন্দ নামে অভিভূত করা হয়। আমরা লক্ষ্য করি কবির গভীর চেতনা ভাব থেকে ভাবান্তরে, রূপ থেকে রূপান্তরে প্রতিনিয়তই পরিবর্তনশীল। এই কাব্যটিতে সীমার বন্ধনকে অতিক্রম করে, সমস্ত রূপ বন্ধনকে ছিন্ন করে, স্থিরতাকে আঘাত করে গতিশীল ধারায় প্রবাহিত হয়েছে। কোথাও সংযুক্ত চরণ থেকে সরে গিয়ে স্বাধীনভাবে, কোথাও বেগের আবেগে পরবর্তী ছন্দের সঙ্গে যুক্ত হয়ে ছন্দ হিল্লোল সৃষ্টি করেছে। এটা হলো বলাকা কাব্যগ্রন্থের সামান্য ভূমিকা। এবার আমি ছবি, শাহজাহান, চঞ্চলা এবং আরো কয়েকটি কবিতা নিয়ে আলোচনা করব এবং তার সাথে কিছু কবিতার এমসিকিউ প্রশ্নোত্তরও থাকছে। প্রথমে আসি রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত ছবি নামক কবিতাটির আলোচনা প্রসঙ্গে। ছবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় গান বা গীতি কবিতা রূপেই পরিচিত। কবিতাটির সূত্রপাত হয়েছিল একটি ছবিকে কেন্দ্র করে। 1914 সালের অক্টোবর নভেম্বর মাস কবি যখন এলাহাবাদে ছিলেন, ভাগিনেয় সত্যপ্রকাশ গঙ্গোপাধ্যায়ের পুত্র সুপ্রকাশের বাসায়। সেখানে সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি পরিবেশে তিনি বৌঠান কাদম্বরী দেবীর একটি ছবি দেখতে পান। অবশ্য অনেকে মনে করেন এই ছবিটি তার মৃত পত্নী মৃণালিনী দেবীর। যাই হোক, কার ছবি সেটি নিয়ে বিশ্লেষণ করা আমাদের প্রসঙ্গ নয়। সেই ছবিটি নিয়ে একটি সুন্দর দার্শনিক মতবাদের যে সৃষ্টি হয়েছে বা এই ছবিটিকে নিয়ে যে একটি সুন্দর গীতি কবিতা সৃষ্টি হয়েছে, সেটি আমাদের আলোচনার বিষয়। কবিতাটি ছবি নাম নিয়ে প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। পরে বলাকা কাব্যগ্রন্থের 6 সংখ্যক কবিতা হিসাবে এইটি প্রকাশিত হয়েছিল। বলাকার যুগে রবীন্দ্রনাথ একটি জীবনের গতিকে অনুভব করেছিল। গতির তাড়নায় তিনি বারবার বলে উঠেছিলেন, হেথা নয়, হেথা নয়, অন্য কোথাও। টের পেয়েছিলেন সমস্ত বিশ্বজগতের এক চলমান গতিশীলতার। একটি ছবির মধ্যেও সেই চলমানতাকেই কবি লক্ষ্য করেছিলেন। আজ যে ছবি তিনি প্রত্যক্ষ করেছেন, সেই মানুষ বা মনীষীটি একদিন তার সঙ্গে জীবিত অবস্থায় ছিল এবং বলা চলে সেই মনীষীটি তার কাব্য প্রেরণার একটি ভালো দিক, মানে তাকে দেখেই রবীন্দ্রনাথের কাব্য, কবিতা এগুলি রচনার
উৎসাহ বেড়ে উঠত। কিন্তু আশ্চর্য, আজ তিনি কত দূরে, মরণেরও ওপারে। যিনি ছিলেন সজীব সত্তা, তিনি আজ স্থির চিত্র মাত্র। পৃথিবীর ধূলিকণা থেকে শুরু করে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সবাই একটি গতির দিকে তাড়িত হচ্ছে, মানে সবাই একটি নির্দিষ্ট লক্ষ্যে সব সময় ধাবমান অবস্থায় রয়েছে। এই ধরনী বৈশাখের তপ্ত আবহাওয়াকে অতিক্রম করে বসন্তে তার নবযৌবন ফিরে পেতে চেয়েছে। বসন্তে নবযৌবন ফিরে পেয়ে সে আবার চিরসবুজ হয়ে দেখা দিয়েছে। আর উল্টো দিকে কবির সেই প্রিয়জন আজ পটে আঁকা ছবি মাত্র হয়ে রয়ে গেছে। তার কোনো পরিণাম নেই বা বলা চলে হয়তো এটিই তার পরিণাম। কিন্তু একটা সময় ছিল যখন সেই প্রিয়জনটি কবির সাথে পথ চলেছিল। একদিন এই পথে চলেছিলে আমার পাশে, এটি রবীন্দ্রনাথ বলেছিলেন। কবি রবীন্দ্রনাথ যা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রেরণা হয়ে তিনিই তো তাকে রসদ জুগিয়েছিলেন। তারপর একদিন পথ চলতে চলতে হঠাৎ সেই মনীষীটি থমকে গেলেন এবং থমকে গিয়ে তিনি পরলোক গমন করে একটি ছবি হয়ে রয়ে গেলেন। আমরা দেখি তিনি থেমে গেলেও কবির থামা শেষ হয়নি। কবি চলন্ত অবস্থাতেই থেকে গেছেন। কবিকে আরো দুঃখ, আরো যন্ত্রণার মধ্যে দিয়েই তার জীবন তরণীকে বয়ে নিয়ে যেতে হয়েছে। তার জীবনে এসেছে অনেক আলো অন্ধকার, এসেছে অনেক জোয়ার ভাটা। তার পরবর্তী স্তবকগুলিতে এসে কবি মানসের অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। তিনি অন্তর দিয়ে অনুভব করেছেন এই ছবি শুধু ছবি নয়, তিনি তো কবির জীবনে ধ্রুবতারা। হয়তো কবি অন্যভাবে চলতে গিয়ে তাকে অনুভব করেননি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তিনি শুধুমাত্রই ছবি, বরং বলা চলে তিনি অলক্ষ্যে আগের মতোই রবীন্দ্রনাথকে প্রাণ সঞ্চার করে আসছে। হয়তো তিনি সে কারণেই ভুলেছেন। ভুলে থাকা নয়, সে তো ভোলা। সেই প্রিয়জন দিনের আলোয় হয়তো হারিয়ে গেছেন, কিন্তু রাতের অন্ধকারে তার সাথে সৃষ্টি হয়েছে এক নতুন সম্পর্ক। এটা ছিল ছবি কবিতার বিষয়বস্তু আলোচনা। এবার আমরা ছবি কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তারপর আমরা বলাকা কাব্যের আরো যেসব কবিতা রয়েছে সেগুলির বিষয়বস্তু নিয়ে একের পর এক আলোচনা করে যাব। জানি ভিডিওটি অনেক বড় হবে, কিন্তু সাথে থেকো, আশা করি তোমাদের অনেক সুবিধে হবে। জীবন নির্ঝরিণী কিভাবে ছুটে চলেছে? অপশনগুলি হলো মরণের ডঙ্কা বাজিয়ে, মরণের কিঙ্কিনি বাজিয়ে, শিখর ধবল টুটে। সঠিক উত্তর মরণের কিঙ্কিনি বাজিয়ে। কবির অঙ্কিত প্রিয় কোথায় হারিয়ে গিয়েছিলেন? অপশনগুলি হলো রজনীর আড়ালে, দিবালোকে, ধরণীর ওপারে। সঠিক উত্তর রজনীর আড়ালে। দরণীর গায়ে পত্রলেখা কখন আঁকা হয়? এটা একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, সেটি হবে ধরণী। অপশনগুলি হলো যখন বসন্তের মিলন উষা আসে, যখন হেমন্তের পাতা ঝরে, যখন শীত শেষে বর্ষা আসে। সঠিক উত্তর যখন বসন্তের মিলন উষা আসে। বৈশাখ কার আভরণ খুলেছে? অপশনগুলি হলো গ্রীষ্মের, বর্ষার, বিধবার। সঠিক উত্তর বিধবার। পথহীনকে কবি কার সঙ্গ নিতে বলেছেন? অপশনগুলি হলো ছায়াবৃতার, পথিকের, দেবতার। সঠিক উত্তর পথিকের। নীহারিকা কোথায় ভিড় করে আছে? অপশনগুলি হলো সাজ আকাশে, তারাদের ভিড়ে, আকাশের নীড়ে। সঠিক উত্তর আকাশের নীড়ে। তুমি কি কেবল ছবি কবিতাটি কবি কাকে দেখে লিখেছিলেন? অপশনগুলি হলো
সত্যপ্রসাদের মিতা পত্নীকে দেখে, প্যারীলাল বন্দ্যোপাধ্যায়ের মিতা পত্নীর ছবি দেখে, মৃণালিনী দেবী অথবা কাদম্বরী দেবীর ছবি দেখে। সঠিক উত্তর মৃণালিনী দেবী অথবা কাদম্বরী দেবীর ছবি দেখে। তুমি কি কেবল ছবি কবিতাটি লেখার দিন কবি তার কোন কাব্যগ্রন্থটি সমাপ্ত করেছিলেন? অপশনগুলি হলো গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি। সঠিক উত্তর গীতালি। রবীন্দ্রনাথ ঠাকুর ৩রা কার্তিক কোন সময় তুমি কি কেবল ছবি কবিতাটি লেখেন? অপশনগুলি হলো সকালে, রাতে, দুপুরে। সঠিক উত্তর রাতে। তুমি কেবল ছবি কবিতাটি কত তারিখে লেখা? অপশনগুলি হলো ৩ চৈত্র ১৩২১, ৩ ফাল্গুন ১৩০৭, ৩ কার্তিক ১৩২১। সঠিক উত্তর ৩ কার্তিক ১৩২১। ৬ নম্বর কবিতাটি কোথা থেকে লেখা? অপশনগুলি হলো এলাহাবাদ, কলকাতা, রামগড়। সঠিক উত্তর এলাহাবাদ। এবার আমরা সবুজের অভিযান কবিতাটির বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত সবুজের অভিযান কবিতায় কবি আধুনিক যুগের নবীন দলকে এক অনন্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কবি তরুণ দলকে নবীন, কাঁচা, দুরন্ত, অবুঝ, সবুজ ইত্যাদি বিভিন্ন বিশেষণে ভূষিত করেছেন। আলোচ্য সবুজের অভিযান কবিতায় কবি তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন। তাদের আহ্বান জানিয়েছেন মূলত সমাজের জড়তা, কুসংস্কার, অসারতা ইত্যাদিকে দূর করার জন্য। আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সমাজের জীর্ণ, অসার, অচল যে সমাজ ব্যবস্থা তার পরিবর্তন করতে চেয়েছিলেন। সে কারণে তিনি নবীন যুবকদের আহ্বান করেছেন প্রবীণ যে সমস্ত ধ্যান ধারণার লোকজন রয়েছে তাদের সেই ধ্যান ধারণার পরিবর্তন ঘটানোর জন্য। কারণ কবি জানেন এই সবুজেরাই অর্থাৎ নবীনেরাই এই সমাজের যে কুসংস্কার, ধ্যান ধারণা তার পরিবর্তন ঘটাতে পারবে। কারণ তারা খুবই দুঃসাহসিক, তাই তারা সমাজের কোনো কিছুকেই পরোয়া করে না। তাদের এই অভিযানকে কবি সবুজের অভিযান বলেছেন। কবি বলেছেন আমাদের সমাজ দিন দিন কর্মহীন, গতিহীন, জড় সমাজে পরিণত হতে চলেছে। সে যেন মৃত্যুর প্রতীক্ষায় দিন কাটাচ্ছে। তাই কবি বলেছেন এই জড়ত্বকে একমাত্র নবীনরাই পারবে এসে প্রবল জোরে ধাক্কা মেরে গুড়িয়ে ফেলতে। কবি চান নবীনরা যেন প্রবীণদের গতিশীল করে তুলুক। আসলে প্রবীণরা তাদের পুরনো সংস্কারের কোনো পরিবর্তন চায় না, তারা শুধু আরামে ও নিরাপদে দিন কাটাতে চায়। প্রবীণদের এই মানসিকতায় জোরে আঘাত করতে বলেছেন নবীনদের। আর কবির দৃঢ় বিশ্বাস ছিল যৌবন এক অসীম শক্তির আধার, আর সবুজ হলো এই যৌবনের প্রতীক। আর যৌবনের ধর্ম হলো সকল বাধাকে অতিক্রম করে এগিয়ে চলা। একমাত্র নবীনরাই পারে এই বিপ্লবে অংশ নিয়ে প্রবীণদের জড়তাকে ধ্বংস করতে। যৌবনের ধর্মই যেহেতু গতিশীলতা, তাই কবির আত্মবিশ্বাস রয়েছে নবীনরা একদিন জয়ী হবেই। আবার কবি এটাও বলেছেন কাজ করতে গেলে ভুল তো হবেই, তাই নবীনদের উচিত তাদের প্রধান প্রধান ভুলগুলি খুঁজে বার করে সেগুলির সংশোধন করা। নবীনদের এই কার্যকলাপের পর এই ধরনী আবার হয়ে উঠবে সবুজ শ্যামল। এদের কর্মক্ষমতায় বসন্তে আবার নতুন যৌবন প্রাপ্ত হবে ধরনী। আসলে সবুজের বিশেষত্ব হলো সে নিজের সঙ্গে অন্যকেও সবুজ রঙে রাঙিয়ে তোলে। তাই জড়ত্ব হয়ে যাবে নিশ্চিহ্ন এবং দেখা দেবে
এক নতুন বসন্ত। এটাই হলো সবুজের অভিযান কবিতার বিষয়বস্তু। এবার আমরা সবুজের অভিযান কবিতার এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তারপর আমরা শাহজাহান কবিতার বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে ফিরে আসব। সবুজের অভিযান কবিতাটি কোথা থেকে প্রকাশিত হয়? অপশনগুলি হলো রামগড়, শান্তিনিকেতন, কলকাতা। সঠিক উত্তর শান্তিনিকেতন। নবীনরা বসন্তে কিসের মালা পরায়? অপশনগুলি হলো বকুল ফুলের মালা, জুঁই ফুলের মালা, রক্তকরবীর মালা। সঠিক উত্তর বকুল ফুলের মালা। চিরযুবারা অফুরান প্রাণ ছড়িয়ে দেবে কিভাবে? অপশানগুলি হলো জীর্ণজরা ঝরিয়ে দিয়ে, ময়ূর নাচন নেচে, সংস্কারের বাঁধন কেটে। সঠিক উত্তর জীর্ণজরা ঝরিয়ে দিয়ে। কবি পথ কেটে কোথায় যেতে চেয়েছেন? অপশানগুলি হলো অজানাদের দেশে, অনির্দিষ্ট স্থানে, শহরের পথে। সঠিক উত্তর অজানাদের দেশে। কবি দুয়ার ভেদ করে কাকে আসতে বলেছেন? অপশনগুলি হলো নবীনদের, পাগলামিকে, অগ্রদূতকে। সঠিক উত্তর পাগলামিকে। চিরকাল কি খাড়া থাকবে না বলে কবি মনে করেছেন? অপশনগুলি হলো শিকল দেবীর পূজাবেদী, বিদেশিদের বিজয়ধ্বজা, প্রাজ্ঞদের অন্ধবিশ্বাস। সঠিক উত্তর শিকল দেবীর পূজাবেদী। নবীনরা কোথা থেকে ছুটে আসবে? অপশানগুলি হলো শয়ন ছেড়ে, সংঘাতে, ঘুমের ঘোরে। সঠিক উত্তর শয়ন ছেড়ে। ওরা কিভাবে রেগে উঠবে? অপশানগুলি হলো শয়ন ছেড়ে, সংঘাতে, ঘুমের ঘোরে। সঠিক উত্তর সংঘাতে। মাটির পরে চরণ ফেলে করা কারা অ্যাকচুয়ালি চলতে চায় না? অপশানগুলি হলো বৃদ্ধরা, মাটির ছেলেরা, নবীনেরা। সঠিক উত্তর মাটির ছেলেরা। চক্ষু কর্ণ দুটি কি দ্বারা ঢাকা? অপশানগুলি হলো ডানায় ঢাকা, রক্তচক্ষু, রুক্ষকেশ। সঠিক উত্তর ডানায় ঢাকা। আঁকা বলতে কবি কাদের বুঝিয়েছেন? অপশানগুলি হলো বৃদ্ধ, পরিপক্ক, সংসারে বদ্ধমূল। সঠিক উত্তর সংসারে বদ্ধমূল। পুরনো খাঁচা ভেঙে যাবে কিভাবে? অপশানগুলি হলো জীবন্ত নবীনের অভিযানে, ছুটন্ত সমাজের অভিঘাতে, জেলবন্দীদের মুক্তিতে। সঠিক উত্তর জীবন্ত নবীনের অভিযানে। এই পুরনো সমাজকে কবি কি বলে মনে হয়েছে? অপশানগুলি হলো জেলখানা, নবীনের বাসভূমি, আটসাট পুরনো খাঁচা। সঠিক উত্তর আঁটোসাঁটো পুরনো খাঁচা। সব বাধাবিঘ্ন অতিক্রম করে নবীন কিভাবে এগিয়ে যাবে? এটা নবীন হবে এখানে। অপশানগুলি হলো বাঘের দাপটের মতো, সিংহের মতো কেশ মেলে, ময়ূরের মতো কলাপ প্রসারিত করে। সঠিক উত্তর ময়ূরের মতো কলাপ প্রসারিত করে। কবি আধমরা জাতিকে ঘা মেরে জাগিয়ে তোলার জন্য কাকে আহ্বান করেছেন? অপশানগুলি হলো নবীনকে, অগ্রদূতকে, যুবকদের। সঠিক উত্তর নবীনকে। কবি সবুজকে কিসের প্রতীক হিসাবে গ্রহণ করেছেন? অপশানগুলি হলো তরুণতার, চিরনবীনতার, অপরিপক্কতার। সঠিক উত্তর চিরনবীনতার। সবুজ কিসের পরিচয় বহন করে? অপশানগুলি হলো যৌবনের, তরুণতার, অপরিপক্কতার। সঠিক উত্তর অপরিপক্কতার। কবি পুচ্ছের সাথে কিসের তুলনা করেছেন? অপশানগুলি হলো নিত্যরত ময়ূরের সাথে নবীনদের, ময়ূরের পেখমের সাথে যৌবনের, ময়ূরের নৃত্যের সাথে জীবনের। সঠিক উত্তর
নিত্যরত ময়ূরের সাথে নবীনদের তর্কের মধ্যে দিয়ে কি প্রয়াস করা হয়েছে? অপশানগুলি হলো প্রাণের উচ্ছ্বাসকে বেঁধে রাখার প্রয়াস, আদমরাদের বাঁচাবার প্রয়াস, নবীনদের মধ্যে প্রাণ সঞ্চয় করার প্রয়াস। সঠিক উত্তর প্রাণের উচ্ছ্বাসকে বেঁধে রাখার প্রয়াস। কবি কাদের বাঁচাতে বলেছেন? অপশানগুলি হলো নবীনদের, কাচাদের, আদমরাদের। সঠিক উত্তর আদমরাদের। কাঁচা বলতে কবি কাদের বুঝিয়েছেন? অপশানগুলি হলো অল্প বয়স, যাদের মধ্যে কোনো সংস্কার বদ্ধমূল হয়নি, অভিজ্ঞতা যাদের বাড়েনি। সঠিক উত্তর যাদের মধ্যে কোনো সংস্কার বদ্ধমূল হয়নি। এবার তোমাদের শাহজাহান কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, তারপর শাহজাহান কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সাধারণ বিচারে শাহজাহান রবীন্দ্রনাথের কবিতার মধ্যে অন্যতম একটি কবিতা। 14ই কার্তিক 1321 বঙ্গাব্দে এই শাহজাহান কবিতাটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। মনে করা হয় ছবি কবিতাটা রচনা করার পর রবীন্দ্রনাথ ঠাকুরের মনে যে বেদনার সঞ্চার হয়েছিল, শাহজাহান কবিতায় তাকে বৈরাগ্যময় গতিতত্ত্বে প্রকাশ করে তিনি কিছুটা তার যে মনের দুঃখ, সেই দুঃখ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। 1321 বঙ্গাব্দে সবুজপত্র পত্রিকায় প্রথম এই কবিতাটি তাজমহল নামে প্রকাশিত হয়েছিল। পরে এই কবিতাটি শাহজাহান নাম নিয়ে বলাকা কাব্যগ্রন্থে প্রকাশিত হয় এবং বলা চলে এটি রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্রনাথ জানতেন যে মানুষের প্রতাপ, যশ, মান প্রভৃতি একদিন কালের স্রোতে ভেসে যায়। তাই কবি রবীন্দ্রনাথ শাহজাহানকে উদ্দেশ্য করে তার কবিতায় বলেছিলেন, এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। আমরা দেখতে পাই সম্রাট তার প্রিয়তমা পত্নীর প্রেম এবং ভালোবাসার স্মৃতিকে তাজমহলের মাধ্যমে তিনি জাগিয়ে রাখতে চেয়েছিলেন। মূলত তার পত্নীর স্মৃতির উদ্দেশ্যেই তিনি এই তাজমহল গঠন করেছিলেন। আমরা দেখতে পাই কালিদাসের মেঘদূতে যেমন দূত ছিল মেঘ, তেমনি শাহজাহানের নবদূতের দূত হলো তাজমহলের সৌন্দর্য। মেঘ যেমন যক্ষের বাণীকে তার প্রিয়ার কাছে বহন করে নিয়ে গিয়েছিল, তেমনি তাজমহলের সৌন্দর্যও শাহজাহানের সেই দূতকে বা মনের ভাবকে চিরকাল বয়ে নিয়ে বেরিয়েছে। তাই তিনি বলেছিলেন, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। আমরা দেখেছি শাহজাহান, তার রাজ্য, সৈন্যদল, তার সমস্ত কিছু স্রোতের তালে ভেসে চলে গিয়েছে, কিন্তু তাজমহলের সৌন্দর্য, তার দূত চিরকাল সেই সৌন্দর্যকে বহন করে নিয়েই চলেছে। সে কালের স্রোতে ভেসে যায়নি। মনে প্রশ্ন আসতেই পারে, শাহজাহান যে তাজমহল গঠন করেছিলেন বা তাজমহল যে তৈরি করেছিলেন, তিনি তার প্রিয়ার স্মৃতি চিরকাল কি বুকে বেঁধে রেখেছিলেন? উত্তরে বলতে পারি, এক জন্মে শাহজাহান ছিলেন মোগল সম্রাট এবং তিনি তার স্ত্রীর যে বিরহে তাজমহল তৈরি করেছিলেন, সেখানে তিনি প্রিয়াকে অত্যন্ত ভালোবাসতেন। কিন্তু মোগল সম্রাটের সেই জন্ম মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে গিয়েছে একদিন। পরের জন্মেও কি তিনি তার এই স্মৃতি আগলে ধরে রাখতে পেরেছিলেন? না, পরের জন্মে নতুন ভাবে, নতুন রূপে তিনি জন্মগ্রহণ করেছেন এবং নতুন ভাবে তার পথ চলা শুরু হয়েছে। আসলে মানবতা হলো নিত্য মুক্ত, তাই মানবাত্মা চিরকালীন পথের পথিক, আর প্রকৃত স্বরূপ কোনো বিশেষ জন্মের মধ্যে আবদ্ধ থাকে না। বর্তমানে সমাধি হয়ে তাজমহল পড়ে আছে মাত্র। শাহজাহান, মমতাজ
তাদের যে বিরহ বেদনা বা বিচ্ছেদ বেদনা সম্পূর্ণই আজ অতীত হয়ে গিয়েছে আমাদের কাছে। আমরা দেখতে পাই সমগ্র কবিতা জুড়ে প্রকাশ পেয়েছে আর্টের পূর্ণতার সঙ্গে জীবনের মহত্তর অপরিণত অপরিপূর্ণতার দ্বন্দ্ব। আমরা আরো দেখেছি প্রত্যেকটি বস্তু কোনো না কোনো রূপ চায়, আর সেই রূপ প্রকাশ পায় তার শিল্পের মাধ্যমে। এখানে তাজমহলকে তার প্রতীক হিসাবে ধরা যেতে পারে। তেমনি আত্মাও রূপ চায় এবং সেই আত্মা রূপ পায় জীবনের মধ্য দিয়ে। এখানে শাহজাহান তার প্রতীক। যেহেতু আত্মার রূপের আকাঙ্ক্ষা অসীম, তাই সে শাহজাহানকে অতিক্রম করে বহু দূর চলে গিয়েছে। এটাই হলো শাহজাহান কবিতার বিষয়বস্তু আলোচনা। এবার আমরা এই শাহজাহান কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং ঠিক তার পরেই আমরা আরেকটি কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই কবিতাটি প্রথম কী নামে প্রকাশিত হয়েছিল? অপশনগুলি হলো শাহজাহান, তাজমহল, ভারতেশ্বর। সঠিক উত্তর তাজমহল। এই কবিতাটির প্রকাশকাল লেখো। অপশনগুলি হলো 1321 সালের আশ্বিন কার্তিক মাস, 1321 সালের কার্তিক অগ্রহায়ণ মাস, 1321 সালের বৈশাখ জ্যৈষ্ঠ মাস। সঠিক উত্তর 1321 সালের আশ্বিন কার্তিক মাস। শাহজাহান কবিতায় কার অন্তর্বেদনার কথা বলেছেন কবি? অপশনগুলি হলো জাহাঙ্গীরের, শাহজাহানের, সাধারণ মানুষের। সঠিক উত্তর শাহজাহানের। সম্রাট শাহজাহানের কী সাধনা ছিল? অপশনগুলি হলো অন্তর্বেদনা চিরন্তন থেকে যাক, যৌবন ধর্ম চিরন্তন থেকে যাক, সাম্রাজ্য বিস্তারের ব্রত। সঠিক উত্তর অন্তর্বেদনা চিরন্তন থেকে যাক। কবি কি লুপ্ত হয়ে যাবার কথা বলেছেন? অপশনগুলি হলো ইন্দ্রজাল, ইন্দ্রধনুচ্ছটা, সৃষ্টির গভীর আশ্বাস, যৌবন শক্তি। সঠিক উত্তর ইন্দ্রজাল, ইন্দ্রধনুচ্ছটা। সম্রাট শাহজাহান সব কিছু তুচ্ছ করে কি নির্মাণ করেছেন? অপশনগুলি হলো তাজমহল, কুতুব মিনার, লালকেল্লা। সঠিক উত্তর তাজমহল। শাহজাহান কী কারণে তাজমহল নির্মাণ করেছেন? অপশনগুলি হলো অন্তরের প্রেমে কে মাধুর্য দান করার জন্য, অন্তরের বেদনাকে চিরন্তন করার জন্য, অন্তরের দহন জ্বালা সহ্য করার জন্য। সঠিক উত্তর অন্তরের বেদনাকে চিরন্তন করার জন্য। স্মৃতির চিরন্তন কোথায় পর্যবসিত হয়? অপশনগুলি হলো স্মৃতিতে, অন্তরে, তাজমহলে। সঠিক উত্তর স্মৃতিতে। বিদায় গোধূলি কিভাবে আসে? অপশনগুলি হলো সন্ধ্যার আবিলতায়, দিনান্তের রক্তিমায়, ধুলায় ছড়িয়ে ছিন্ন দল। সঠিক উত্তর ধুলায় ছড়িয়ে ছিন্ন দল। কুন্দরাজি কোথায় ফুটিয়ে তুলতে বলেছেন কবি? অপশনগুলি হলো শিশির রাতে, মধ্যরাতে, শুভ্র ভোরে। সঠিক উত্তর শিশির রাতে। তোমার ড্যাশ চেয়ে তুমি যে মহৎ, শূন্যস্থান পূরণ করো। অপশনগুলি হলো স্রষ্টার, কীর্তির, কর্মের। সঠিক উত্তর কীর্তির। এবার আমরা চঞ্চলা কবিতার বিষয়বস্তু এবং তার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চঞ্চলা কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের 8 সংখ্যক কবিতা। এ কবিতায় রবীন্দ্রনাথ যে জাগতিক শক্তির কথা উল্লেখ করেছেন, এখন আমরা সেই শক্তির কথাই বিশ্লেষণ করব। এ কবিতায় রবীন্দ্রনাথ চঞ্চলা নদীর গতির রূপকেই মানবের যে
গতি প্রবাহ মানে মানব জীবনের যে গতি প্রবাহ, সেই গতি প্রবাহকে তুলে ধরেছেন। আমরা জানি বলাকা কাব্যগ্রন্থের মূল সুরই হচ্ছে গতিবাদ। এই কবিতায় কবি নদীর নিরন্তর গতিকেই জীবনের সাথে তুলনা করেছেন। কবি মনে করেছেন সমস্ত কিছুই সৃষ্টি হলেই এক না একদিন গতি পাবে, যার ফলে সে ভগবানের অনুভূতি পাবে। এভাবেই কবি রবীন্দ্রনাথ নিজেকে এই গতিবাদের মাধ্যমেই প্রকাশ করেছেন। আমরা দেখতে পাই নদী ক্রমাগত বহমান, অর্থাৎ নদী সব সময় বয়ে চলেছে, আর আমরা অন্ধকারের তামস নিদ্রায় অসাড় হয়ে পড়ে রয়েছি সারা জীবন। অন্যদিকে নদীর ধারা ক্রমাগতই চলে যাচ্ছে। এই ধারাকে বা এই গতিকে আটকে দেবে এমন ক্ষমতা কারো তৈরি হয়নি। তাই কবি বলেছেন এই চলা বা গতি ধর্মের জন্যই আজ পর্যন্ত কেউ ঘরে স্থিরভাবে থাকতে পারেনি। আমরা দেখি নিরন্তর ধাবমান নদী ক্রমাগত এগিয়েই চলেছে তার সামনের দিকে। কবি এই নদীর মাধ্যমেই বলতে চেয়েছেন আমাদের জীবনও তেমনি একটি গতির মাধ্যমে সামনে ক্রমাগত এগিয়ে চলেছে। পথ চলার বিপুল আনন্দে সমস্ত পাথেয়কে সে ধূলিসাৎ করে দিলেও তার জন্য কোনো দুঃখ হয় না নদীর। পথ চলার আনন্দ বেগে সমস্ত পাথেয়কে ক্ষয় করে চলাই হলো নদীর একটি উৎসব। আসলে নদী কোনো কিছুকে জমিয়ে রাখে না, তাই তার কিছুই পচনশীল নয়। যেহেতু তার কোনো কিছুই পচনশীল নয়, তাই সে সর্বদা পবিত্র হয়ে থাকে। আসলে কবি বলতে চেয়েছেন আমরা যা কিছু ভোগ্য বস্তু হিসাবে বেড়া দিয়ে রাখতে চাই, তাই পচনশীল দ্রব্য হিসাবে পরিগণিত হয়। ভোগ্য বস্তু সঞ্চয় হয় বলেই তা অপবিত্র হয়ে যায়। ফলে অনাসক্তভাবে যে নিরন্তর চলতে পারে সেই সূচি এবং পবিত্র হয়ে থাকে। নদীর এই গতি থেমে গেলে বিশ্বজগতে দুর্গতির সৃষ্টি হতো বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। নদী বয়ে চলেছে বলেই নিখিল প্রবাহ ভারহীন এবং সুন্দর, কিন্তু নদী থেমে গেলেই তার স্বাস্থ্যের ভারে তা অপবিত্র এবং গতিহীন এবং পচনশীল হয়ে উঠবে। ফলে গতি আছে বলেই এই নির্মল আকাশ অসীম ও পবিত্র। ফলে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন পরিবর্তনশীলতাই জীবনের ধর্ম। বস্তু এবং বস্তুর গুণাবলীকে বিশ্লেষণ করে দেখা যায়, তবে দেখা যাবে যে সেখানে গতি ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাবে না। এই অনন্ত স্রোত ও এই জীবনধারা তো চলন্ত। তো এই কথাটি বারবার রবীন্দ্রনাথ এই চঞ্চলা কবিতায় বলতে চেয়েছেন। তিনি আরো বলেছেন কালের কোনো মুহূর্তই স্থির থাকে না, এর ভেতর দিয়ে পরিবর্তনের প্রবাহ অদৃশ্যভাবে নিয়মিত বইতে থাকে। ভরা নদীর স্রোত তার গতি কখনোই বাইরে থেকে বোঝা যায় না, তার বেগ বোঝা যায় ভাসমান ফেনপুঞ্জের গতি থেকে। গতি প্রবাহ কোনোভাবে স্থির হয়ে গেলে তা সব সময় জড়ো হয়ে একটি স্তূপাকার রূপ নেয়। এই চঞ্চলা নদীকে দুই রূপে দেখেছেন, প্রথমত ভৈরবী বিরাগিনী রূপে, অন্যটি চঞ্চলা অপ্সরা এবং নটি রূপে। জীবনের গতি চালিয়ে যেতে হলে সাধারণের আসক্তি থেকে আমাদের বের হতে হবে। এই ক্রমাগত অতল আধারের ভেতর দিয়ে অকুল আলোকে প্রবেশ করতে বলেছেন। জীবনের ধর্মই হচ্ছে অপ্রকাশ থেকে প্রকাশে ও প্রকাশ থেকে অপ্রকাশে যাত্রা করা। তাই চঞ্চলা কবিতায় কবি রবীন্দ্রনাথ নদীর গতির মাধ্যমে তার চিরন্তন জাগতিক সত্যটিকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এটি হলো চঞ্চলা কবিতার বিষয়বস্তু। এবার আমরা এই চঞ্চলা কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তারপর আমরা
যে কয়েকটি বলাকা কাব্যগ্রন্থ থেকে বিষয়বস্তু বলা বাকি থাকলো সেগুলির এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই কবিতাটি কবি কোথায় অবস্থানকালে লিখেছেন? অপশনগুলি হলো রায়গড়, কলকাতা, এলাহাবাদ। সঠিক উত্তর এলাহাবাদ। ৮ নং কবিতাটির প্রকাশিত সাল কত? অপশনগুলি হলো ৩রা পৌষ ১৩২১, ১৩ই পৌষ ১৩২১, ৩রা পৌষ ১৩২২। সঠিক উত্তর ৩রা পৌষ ১৩২১। এই কবিতাটি কোন মাসে প্রকাশিত হয়েছিল? অপশনগুলি হলো মাঘ মাসে, অগ্রহায়ণ মাসে, কার্তিক মাসে। সঠিক উত্তর অগ্রহায়ণ মাসে। কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? অপশনগুলি হলো ভারতী, সবুজপত্র, সাধনা। সঠিক উত্তর সবুজপত্র। সবুজপত্র পত্রিকায় ৮ নং কবিতাটি কী নামে প্রকাশিত হয়েছিল? অপশনগুলি হলো শাহজাহান, ভৈরবী, চঞ্চলা। সঠিক উত্তর চঞ্চলা। ভরা নদীর স্রোতের বেগ বোঝা যায় কিভাবে? অপশনগুলি হলো নদীর উপর প্লবমান ফেনপুঞ্জের গতি দেখে, নদীর প্রবাহ দেখে, নদীর গতিপথ দেখে। সঠিক উত্তর নদীর উপর প্লবমান ফেনপুঞ্জর গতি দেখে। কে নিরন্তন সাড়া দেয়? অপশনগুলি হলো অন্তহীন দূর, ঈশ্বর, সর্বনাশা প্রেম। সঠিক উত্তর অন্তহীন দূর। বলাকা কাব্যের গতির সাথে কার তুলনা করা হয়েছে? অপশনগুলি হলো বেগর্সের, বার্নার্ড শয়ের, শেক্সপিয়ারের। সঠিক উত্তর বেগর্স এর। কবি চঞ্চলাকাল নদীকে কী রূপে দেখেছেন? অপশনগুলি হলো ভৈরবী, বিরাগিনী, ভৈরবী বিরাগিনী। সঠিক উত্তর ভৈরবী বিরাগিনী। কবি চঞ্চলা ভব নদীকে কী রূপে দেখেছেন? অপশনগুলি হলো নটি, চঞ্চলা, নটি চঞ্চলা অপ্সরা। সঠিক উত্তর নটি চঞ্চলা অপ্সরা। এই কবিতাটি কোথায় লেখা? অপশনগুলি হলো শান্তিনিকেতন, এলাহাবাদ, রামগড়। সঠিক উত্তর শান্তিনিকেতন। ১৪ নম্বর কবিতাটির রচনাকাল কত? অপশনগুলি হলো ২৬শে পৌষ ১৩২১, ১৩ই পৌষ ১৩২১, ২২শে পৌষ ১৩২১। সঠিক উত্তর ২৬শে পৌষ ১৩২১। কত দিনের তপস্যার কথা বলা হয়েছে কবিতায়? অপশনগুলি হলো সহস্র বছর, লক্ষ সহস্র বছর, লক্ষ বয়স। সঠিক উত্তর লক্ষ বয়স। লক্ষ বরষের তপস্যার ফলে কি হয়েছে? অপশনগুলি হলো ধরণীর তলে ফুটেছে মাধবী, ধরণীর পরে ফুটেছে মল্লিকা, ধরণীতে শুভ শক্তি। সঠিক উত্তর ধরণীর তলে ফুটেছে মাধবী। ধরণীতে মাধবী ফোটার আনন্দ ছবি কোথায় ঢাকা ছিল? অপশনগুলি হলো ধরণীর তলে, অলক্ষ্যের চক্ষের আঁচলে, তপস্যার ফলে। সঠিক উত্তর অলক্ষ্যের চক্ষের আঁচলে। এক বেলাকার মুখে হাসি পুটে বিকাশী উঠবে কিভাবে? অপশনগুলি হলো বসন্ত কাননে, গগনতলে, মল্লিকা বনে। সঠিক উত্তর বসন্ত কাননে। এই কবিতাটি কোথা থেকে লেখা? অপশনগুলি হলো সুরুল, নওগাঁ, কলকাতা। সঠিক উত্তর সুরুল। কবিতাটির রচনাকাল
কত? অপশানগুলি হলো 27 পৌষ 1321, 26 পৌষ 1321, 25 পৌষ 1321। সঠিক উত্তর 27 পৌষ 1321। বিশ্বের বিপুল বস্তুরাশি কি করে উঠেছিল? অপশানগুলি হলো করতালি দিয়েছিল, অট্টহাসি হেসেছিল, কোলাহল করেছিল। সঠিক উত্তর কোলাহল করেছিল। মানুষের লক্ষ লক্ষ বাসনা কিভাবে মেতে উঠেছিল? অপশানগুলি হলো রূপে মত্ত বস্তুর আহ্বানে, শিশুর অবিরত কোলাহলে, শিশুর নৃত্য দেখে। সঠিক উত্তর রূপে মত্ত বস্তুর আহ্বানে। অতীতের বাণীরা কেমন? অপশানগুলি হলো শ্রুত, অশ্রুত, অতল। সঠিক উত্তর অশ্রুত। অশ্রুত বাণীরা কি করে? অপশানগুলি হলো শূন্যে শূন্যে কানাকানি, আলোয় আলোয় ঝলকানি, দিগন্তে দিগন্তে সীমারেখা। সঠিক উত্তর শূন্যে শূন্যে কানাকানি। আলোহীন যাত্রীরা কোন পথে চলে? অপশানগুলি হলো আলোকতীর্থের পথে, সভ্যতার ধারাপথে, অনির্দেশ্যের পথে। সঠিক উত্তর আলোকতীর্থের পথে। অস্ফুট ভাবনারা কিভাবে ছুটে চলে? অপশানগুলি হলো সরব কোলাহলে, নীরব কোলাহলে, সদর্পে। সঠিক উত্তর নীরব কোলাহলে। যুগান্তরের দূর সৃষ্টি পরে আপনার রূপ কিভাবে ফুটে উঠবে? অপশানগুলি হলো অপূর্ব আলোতে, জীবনের গতিপথে, নতুন সৃষ্টিতে। সঠিক উত্তর অপূর্ব আলোতে। এই কবিতাটি কোথা থেকে লেখা? অপশানগুলি হলো সুরুল, কলকাতা, এলাহাবাদ। সঠিক উত্তর সুরুল। কবি স্থির হয়ে কি জমিয়ে রাখেন? অপশানগুলি হলো যত কিছু বস্তুভার, আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ। সঠিক উত্তর যত কিছু বস্তুভার। কবির নয়নে কখন নিদ্রা নেই? অপশানগুলি হলো মধ্য দুপুরে, যখন স্থির হয়ে থাকেন, নিদ্রার ইচ্ছা নেই। সঠিক উত্তর যখন স্থির হয়ে থাকেন। এই বিশ্বকে কেমনভাবে কেটে কেটে খান? অপশানগুলি হলো ফলের মতো, ফুলের মতো, কীটের মতো। সঠিক উত্তর কীটের মতো। সতর্ক বৃদ্ধির ভারে কি হয়? অপশানগুলি হলো বৃদ্ধ হয় সংশয়ের শীত, নবীন হয় সংশয়ের শীত, বৃদ্ধ হয় যৌবনের দূত। সঠিক উত্তর বৃদ্ধ হয় সংশয়ের শীত। বিশ্বের আঘাত লাগে কিভাবে? অপশানগুলি হলো যখন চলে যায় সে চলার বেগে, যখন চলে যায় অনন্ত জীবন, যখন থেমে যায় জীবন। সঠিক উত্তর যখন চলে যায় সে চলার বেগে। চলার স্নানে পূর্ণ হয় কিভাবে? অপশানগুলি হলো চলার অমৃত পানে, বিশ্ব জীবন পানে, ভুবন তৃষ্ণায়। সঠিক উত্তর চলার অমৃত পানে। কবি কোথায় থেমে থাকবেন না বলেছেন? অপশানগুলি হলো হৃদয়পুরে, ঘরের কোণে, আসমানে। সঠিক উত্তর ঘরের কোণে। কবি কাকে মালা পরাবেন? অপশানগুলি হলো চিরযৌবনকে, অগ্রদূতকে, ঈশ্বরকে। সঠিক উত্তর চিরযৌবনকে। কবির হাতে কার বরণডালা? অপশানগুলি হলো চিরযৌবনের, অগ্রদূতের, ঈশ্বরের। সঠিক উত্তর চিরযৌবনের।
আজ অনন্ত গগন পূর্ণ কেন? অপশানগুলি হলো ঈশ্বরের দর্শনে, অগ্রদূতের আগমনে, যাত্রার আনন্দ গানে। সঠিক উত্তর যাত্রার আনন্দ গানে।